নির্বাচনের সময়সীমা নিয়ে চাপ নেই ইইউ, আগে সংস্কারের তাগিদ। মানবিক করিডোরের প্রস্তাবকে সমর্থন। ইসি কোনো সিদ্ধান্তই এককভাবে নেয় না, বিতর্কের সুযোগ নেই বললেন সিইসি। অস্ট্রেলিয়া সহ ৮ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু। লন্ডন থেকে আজই দেশের পথে রওনা হবেন খালেদা জিয়া, উচ্ছ্বসিত নেতাকর্মীরা। রাজনীতিতে সক্রিয় হওয়ার আশা। কুয়েটের শিক্ষক সমিতির আলটিমেটাম, 7 দিনে লাঞ্ছিতের ঘটনার বিচার না হলে ক্লাস প্রশাসনিক কার্যক্রম না ফেরার ঘোষণা। স্বতন্ত্র স্বাস্থ্য ক্যাডার সহ একগুচ্ছ সুপারিশ কমিশনের। চিকিৎসককে ওষুধ লিখতে প্ররোচিত করতে পারবে না বিক্রয় প্রতিনিধি, প্রতিবেদন জমা। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। বাংলাদেশে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হওয়া উচিত বলে মনে করে ইউরোপের 27 রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন নিয়েও কোনো সময়সীমা চাপিয়ে দেওয়ার পক্ষে নয় তারা। কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দ্রুত বিচার হওয়া উচিত বলে মনে করে ইইউ। এ সময় রাখাইনে ত্রাণ সহায়তায় মানবিক করিডোর ভালো উদ্যোগ বলেও অভিহিত করেন তিনি। নাইম আবির জানাচ্ছেন বিস্তারিত। সংস্কার নাকি নির্বাচন, দেশ জুড়ে এমন আলোচনা যখন তুঙ্গে, তখন নিজেদের অবস্থান তুলে ধরল ইউরোপের 27 রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন। কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের সঙ্গে মতবিনিময়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দেবার পক্ষে ইইউ। নির্বাচনের সময়সীমা নিয়েও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই, তবে বাংলাদেশে কখন নির্বাচন হবে সে বিষয়ে বাংলাদেশই সিদ্ধান্ত নেবে। A matter for Bangladesh to take a decision upon. We see this political transition as leading up to democratic elections, so that's the important milestone I mentioned. But as the European Union, we don't have an opinion on time, and we are not pressuring anyone to hold elections on a particular date. মতবিনিময়ে মাইকেল মিলার জুলাই আগস্ট হত্যাকাণ্ড, দায়ীদের বিচার, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলের রিপোর্ট, নারী সংস্কার কমিশনের সুপারিশ এবং সম্প্রতি ব্যাপক আলোচিত মানবিক করিডোরের বিষয়ে খোলামেলা কথা বলেন। মিলার বলেন, রাখাইনে ত্রাণ সহায়তা পাঠানোর জন্য মানবিক করিডোরকে ভালো উদ্যোগ মনে করে ইইউ। রাখাইনে ভুক্তভোগীদের জন্য মানবিক সহায়তা প্রয়োজন, সবাই যেন সমানভাবে ত্রাণ সহায়তা পায় সেটা নিশ্চিত করতে হবে। Bangladesh and the UN to organize a high-level conference in the margins of the UN General Assembly later this year. So you will see us there making all of the points I have made today about the need for conditions in Myanmar to improve before you can have safe and dignified return, and absolutely committing to continue to channel funding to help a country like Bangladesh, which is it's providing a global public good in hosting. মতবিনিময়ে নারী সংস্কার কমিশন নিয়ে সমালোচনার বিষয়ে জানতে চাইলে মিলারের উত্তর, এই আন্দোলন বাংলাদেশের বিষয়, তবে নারী সংস্কার কমিশনকে বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাখবার পরামর্শ তার। জানান, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচার হওয়া উচিত, তবে সেই বিচার হতে হবে সঠিক প্রক্রিয়া মেনে। নাইম আবির, এখন, ঢাকা। আলোচনা করেই যে কোনো সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন, তাই বিতর্কের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সিইসি। ময়মনসিংহে নির্বাচন কর্মকর্তাদের বৈঠকে তিনি আরও বলেন, দিনের ভোট আর রাতে হবে না, কারণ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। ইশরাক হোসেনের শপথ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব বলেও জানান সিইসি। হারুনুর রশিদের প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও ভোটার তালিকা হালনাগাদ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরই অংশ হিসেবে সোমবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন সিইসি। সভার শুরুতে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেন,
প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে ধারণা দিয়েছেন সেভাবেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যে কোনো সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলে নেওয়া হয়। নির্বাচন কমিশন থেকে যত সিদ্ধান্ত আসে এটা কমিশনের সিদ্ধান্ত, কোনো ব্যক্তির সিদ্ধান্ত, কোনো একজন কর্মকর্তা বা কোনো একজন কমিশনারের সিদ্ধান্ত নয়, বা প্রধান নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নয়। আমরা থ্রেড বিয়ার আলোচনা করে যেই মতটাকে আমরা 5 জনে এগ্রি করি, সেটাই সেই সিদ্ধান্তটাই আমরা নিই। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের জন্য ভোটকেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণ ও সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান সিইসি। যখন ইলেকশনের শিডিউল ঘোষণা হবে, ওর মধ্যে তো আমাদের এগুলো তো বাছাই করে এগুলো রেডি করে রাখতে হবে। এক্স্যাক্টলি দিনক্ষণ দিতে পারবো না, কারণ বিভিন্ন জেলা পরিষদ, উপজেলা পরিষদ, বিভিন্ন জনের তো বিভিন্ন টাইম লাইন। আমরা যত দ্রুত সম্ভব এই কেন্দ্রগুলো রিপেয়ার করে দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছি। ঢাকা দক্ষিণ সিটি মেয়র পদে ইশরাক হোসেনের শপথ নিয়ে সিইসি বলেন, এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। প্রবাসী ভোটারদের ভোটের আওতায় আনতে অস্ট্রেলিয়া সহ 8 দেশে প্রবাসী ভোটার রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন হয়েছে। আর আগামী সপ্তাহ নাগাদ কানাডায় চালু হতে পারে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। কমিশন ব্রিফিংয়ে জানিয়েছে, রোহিঙ্গাদের ডাটাবেজ সংরক্ষণ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অন্য একটি মন্ত্রণালয়ে নেওয়া হচ্ছে। এতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ডাটাবেজ ব্যবহার করতে পারবে। আঞ্চলিক পর্যায়ের এনআইডি সংশোধনের জন্য জনসাধারণের ঝামেলা এড়াতে জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ কিছু ক্ষমতা বাড়ানো হয়েছে। এছাড়াও দ্বৈত এনআইডির ক্ষেত্রে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করা হচ্ছে। এখন পর্যন্ত 500-র বেশি দ্বৈত এনআইডি রয়েছে। 40 দেশে এনআইডি সেবা চালুর বিষয়ে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হতে যাচ্ছে। ডাবল এনআইডির ব্যাপারে কমিশনের একেবারে পরিষ্কার সিদ্ধান্ত যে প্রথমটা রেখে দ্বিতীয়টা বাতিল করা। তো আমরা এই কাজটা আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। লন্ডন সময় আজ বিকেল 4:10 হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়ন করবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। কাল সকাল 10:30টার দিকে দেশে পৌঁছানোর কথা রয়েছে তার। এদিকে বিএনপি চেয়ারপারসনকে বরণ করে নিতে প্রস্তুত দলটি। নেতাকর্মীদের আশা, শারীরিকভাবে সুস্থ থাকলে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন বেগম জিয়া। শাহাদাত অব্রের প্রতিবেদন। প্রায় 4 মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে মঙ্গলবার সকালে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে বিদায় জানাবেন মাকে। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন 2 পুত্রবধূ, সাথে থাকবেন ব্যক্তিগত চিকিৎসক, তার উপদেষ্টা এনামুল হক চৌধুরী এপিএস ও 2 গৃহপরিচারিকা। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির। খালেদা জিয়ার দেশে ফিরে আসার খবরে উচ্ছ্বাসিত বিএনপির নেতাকর্মীরা। দেশনেত্রী, দেশমাতা কখন দেশে ফিরে আসবে, আমাদের সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত। এই মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসা খুব জরুরি দরকার। একটা গাইডলাইন, একজন অভিভাবক, এটা আমাদের খুব জরুরি দরকার। যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, আমরা বেগম জিয়ার, ম্যাডাম জিয়ার অপেক্ষায় আছি। কাতারের আমিরের বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স বিরতি দিবে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কারণে কাতার প্রবাসী বাংলাদেশিরা আন্তরিক খুশি ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন কাতারের আমিরের প্রতি। চিকিৎসা গ্রহণ শেষে আবার বাংলাদেশে ফেরত পাঠানোর যে বন্দোবস্ত উনি করেছেন, কাতার প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে মহামান্য আমিরের প্রতি জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
বেগম জিয়াকে বরণ করে নিতে চলছে প্রস্তুতি। দলটির নেতারা বলছেন, পুরো দেশের মানুষই অপেক্ষা করছে তার আগমনের। শারীরিকভাবে সুস্থ থাকলে রাজনীতিতে সক্রিয় হতে পারেন বেগম জিয়া। উনি যখনই দেশবাসীর উদ্দেশ্যে কথা বলেন বা বিএনপি নেতাকর্মীর উদ্দেশ্যে কথা বলেন, সেটা আমি মনে করি আমাদের তৃণমূল থেকে উপর পর্যন্ত প্রত্যেককে উজ্জীবিত করে। রাজনীতিতে ফিরে আসার ব্যাপারটা তো সম্পূর্ণভাবে ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ওনার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে। বিমানবন্দর থেকে খিলক্ষেত আর্মি স্টেডিয়াম বনানী হয়ে গুলশান 2-এর বাসভবন ফিরোজায় উঠবেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার দুই পাশে বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেবেন। যানজট এড়াতে এই সড়ক ব্যবহারকারীদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে অনুরোধ করেছে দলটি। প্রায় 4 মাস পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া, আর সেই উপলক্ষেই এই ফিরোজা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন করে সাজছেন। বলা হচ্ছে এই ভবনটি আগামী বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ আগামীর বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এই ভবন থেকেই। শাহাদাত অফরো, এখন, ঢাকা। শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সমাবেশে নিহতদের মধ্যে 93 জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটি জানিয়েছে এটি একটি প্রাথমিক খসড়া তালিকা। যাচাই বাছাই শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে হত্যাকাণ্ড চালানোর 12 বছর পার হলেও বিচার পায়নি ভুক্তভোগী পরিবারগুলো। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। 12 বছর আগে রাজধানীর শাপলা চত্বরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদ সহ 13 দফা দাবিতে জড়ো হয়েছিল আলেম ওলামা সহ বিভিন্ন কওমি মাদ্রাসার লক্ষাধিক শিক্ষার্থী। 2013 সালের 5 মে দিনভর উত্তেজনা ছিল হেফাজত ইসলামের কর্মসূচিকে ঘিরে। দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর মধ্যরাতে সমাবেশে ঘুমন্ত মুসল্লিদের উপর বর্বর হামলা চালাতে দেখা যায় র্যাব, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীকে। সে সময় অভিযোগ ওঠে সেদিনের ভয়াবহ সংঘর্ষের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য 6 মে ভোররাত থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের দুটি গণমাধ্যম দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেয়। সরকার উৎখাতের আন্দোলন হচ্ছে বলে শাপলা চত্বর থেকে সমাবেশ উচ্ছেদের ঘোষণা দেয় আওয়ামী লীগ সরকার। বিক্ষোভ দমনে শুরু হয় রাতভর অভিযান। পুলিশের পক্ষ থেকে ওই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিকিউরড শাপলা। অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ একই অপারেশনের নাম দেয় অপারেশন ক্যাপচার শাপলা। সে সময় যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ফ্ল্যাশ আউটে ঠিক কতজন নিহত হয় তার সঠিক পরিসংখ্যান না পাওয়া গেলেও মানবাধিকার সংগঠন অধিকার 61 জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করে। এরপর থেকেই ভয়াবহ সেই হত্যাকাণ্ডের বিচার চেয়ে আসছিল ভুক্তভোগীরা। বিভিন্ন সময়ে হেফাজত ইসলাম কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের বিচার চাইলেও বিনিময়ে মামলা হামলার শিকার হতে হয় বিভিন্ন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে মানবাধিকার কর্মীদের। তবে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর শাপলা বিচারের দাবি আরও জোরালো হয়। সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের সমাবেশ থেকেও বিচারের দাবি জানানো হয়। শাপলার রক্তে রঞ্জিত এই মে মাসের মধ্যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদদের পরিচয় এবং তাদের গৌরবগাথা ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরব। হেফাজত নেতারা বলছেন 2013 সালের শাপলা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা যায়নি বলেই পরবর্তীতে গুম, খুনের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার কিংবা সবশেষ জুলাই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবি জানিয়েছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। দুপুরে রাজধানীর মতিঝিলে 5 মে শাপলা চত্বরে সংঘটিত হত্যার বিচার দাবিতে ঢাকা মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে মানব প্রাচীর নির্মাণ কর্মসূচিতে তিনি কথা বলেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, আইনি জটিলতা দেখিয়ে শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা গণহত্যা সহ বিগত 15 বছরে সংঘটিত অনেক হত্যার বিচার করা হচ্ছে না। এমনকি এ নিয়ে আলোচনাও নিরুৎসাহিত করা হচ্ছে। 5 মে রাষ্ট্রীয়ভাবে শাপলা চত্বর গণহত্যা দিবস পালনে সরকারের কাছে দাবি জানানো হয় কর্মসূচি থেকে।
বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রায় 200 জনের বেশি শহীদ হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। আমরা বলতে চাই, এই শাহাদাতের পথ মাড়ি দিয়ে আজকে 2025 সালের যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, আমরা বলতে চাই এই শাপলা চত্বরের গণহত্যার বিচার অবশ্যই করতে হবে। শাপলা চত্বরের এই গণহত্যার বিচারের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ড, আল্লামা সাঈদীকে কেন্দ্র করে, রায়কে কেন্দ্র করে যে গণহত্যা সহ জুলাই আন্দোলনের যতজন শহীদ হয়েছেন, প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু বিচার অবশ্যই করতে হবে। কোনো গণমাধ্যম বন্ধ করে দেওয়ার ইচ্ছা সরকারের নেই, তবে ফ্যাসিবাদী শাসনামলে চালু হওয়া গণমাধ্যমগুলোর লাইসেন্স কে কিভাবে পেয়েছে তা খতিয়ে দেখা হবে। এমনকি কোনো সংবাদ মাধ্যম দলের মুখপাত্র হিসেবে কাজ করছে, তাও খতিয়ে দেখা হবে। দুপুরে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনারে কথা বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে দেয়া গণমাধ্যমগুলোর লাইসেন্সে তদন্ত করে দেখা হবে, সাথে ভুয়া সাংবাদিকদের খুঁজে বের করা হবে। তিনি বলেন, শেখ মুজিব ও শেখ হাসিনার আমলের মতো ফ্যাসিজম কোনো আমলেই হয়নি। আওয়ামী লীগের কর্মীরা পলাতক, এর জন্য দায়ী শেখ হাসিনা। এ সময় এই দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বিচারের দীর্ঘসূত্রতা হচ্ছে, সরকার ব্যর্থ হচ্ছে। হাসনাত আবদুল্লাহর উপর হামলার দায় সরকারকে নিতে হবে। ফ্যাসিবাদ এবং স্বাধীন গণমাধ্যম একসাথে চলতে পারে না, অ্যাবসলিউটলি কারেক্ট। জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেটা নিশ্চয়ই দুর্বল হয়ে গেছে। যদি দুর্বল না হতো তাহলে কালকে হাসনাত আবদুল্লাহ আক্রান্ত হতো না। হাসনাত আবদুল্লাহকে আক্রমণ করার সাহস কি করে পায় ফ্যাসিস্টরা? ফ্যাসিস্ট পতিত শক্তি সাহস পাচ্ছে মানে আমাদের মধ্যে ঐক্যের অভাব ঘটেছে, একতা চলে গেছে এবং ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিচ্ছে, যারা এতদিন লুকিয়েছিল এই 8-9 মাস ধরে। এমনভাবে টিভি টেলিভিশনটা নিজেরা বন্ধ করে দিল যেন মনে হলো সরকার বন্ধ করেছে, কিন্তু সরকার তো বন্ধ করেনি। সরকার বন্ধ করার জন্য কল দেয়নি, কোনো গোয়েন্দা সংস্থা এই কাজটা করেনি, আপনারা করেছেন। এবং পুরা দুনিয়ায় নিউজ হলো যে সরকার একটি টিভি চ্যানেলে সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এই যে হঠকারিতা, এটা কিন্তু কোনো ভালো লক্ষণ না। আমাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন হবে, তাদের সুপারিশের ভিত্তিতে আমরা খতিয়ে দেখবো যে কোনো সংবাদ মাধ্যম হিসেবে কাজ করেছে নাকি একটা দলের মুখপাত্র হিসেবে কাজ করেছে, এটা আমরা পরবর্তীতে দেখব। কিন্তু আমাদের এখনকার লক্ষ্য হচ্ছে আমাদের মন্ত্রণালয় থেকে যে এই যে গত 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন, এই শাসনের এই স্মৃতিটা জনগণের মনে জাগরুক রাখা। ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অটল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষক সমিতির সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এদিকে শিক্ষা কার্যক্রম চালু করার জন্য বৈঠক চলছে দফায় দফায়। সমস্যার সমাধান দ্রুত করে শিক্ষা কার্যক্রম চালু করার দাবি শিক্ষার্থীদের। হেলাল মোল্লার ক্যামেরায় রামিম চৌধুরীর প্রতিবেদন। ভিসি অপসারণের পরও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা যেন কাটছে না। টানা 2 দিন ধরে শিক্ষা কার্যক্রম থেকে বিরত শিক্ষকরা। সোমবার সকালে 2 ঘন্টার বেশি সময় বৈঠক করে শিক্ষকরা জানান, গত 18 ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকজন শিক্ষক হামলা ও লাঞ্ছিত হয়েছেন। আগামী 7 কর্মদিবসের মধ্যে দোষীদের শাস্তির আওতায় না আনা হলে শুধু ক্লাস নয়, প্রশাসনিক কার্যক্রম থেকেও বিরত থাকবেন তারা। এদিকে শিক্ষা কার্যক্রম থেকে শিক্ষকরা বিরত থাকায় কুয়েটে বন্ধ সব ক্লাস পরীক্ষা। সমস্যা সমাধান করে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করার দাবি শিক্ষার্থীদের। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রফেসর ডক্টর হযরত আলী। দ্রুত শিক্ষা কার্যক্রম সচল করার আশ্বাস দেন তিনি। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষ হয়, এতে আহত হয় অনেকে। 25 ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয় একাডেমিক কার্যক্রম ও হল। সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী 4 মে থেকে শুরু হওয়ার কথা ছিল ক্লাস ও পরীক্ষা। খুলনা এখন। সড়ক অবরোধ কর্মসূচি ঘিরে চট্টগ্রামের মুরাদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে ছাত্র সেনার নেতাকর্মীরা। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ার গ্যাসে আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী, আটকও করা হয়েছে কয়েকজনকে। শোয়েব রহমানের প্রতিবেদন। ইসলামী ছাত্র সেনার পূর্ব নির্ধারিত কর্মসূচি ঘিরে বেলা 11টায় চট্টগ্রামের মুরাদপুরে সড়ক অবরোধ করে ছাত্র সেনার কর্মী সমর্থকরা। এ সময় তাদের সড়ক থেকে সরে যেতে বলে পুলিশ, কিন্তু আন্দোলনকারীরা রাজি না হওয়ায় তাদের ছত্রভঙ্গ করতে
টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ, যোগ দেয় সেনাবাহিনীও। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। আহত হন বেশ কয়েকজন। বিভিন্ন ভবন, বিপণী বিতান ও দোকানে আটকা পড়েন অনেকে। পরে তাদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, দীর্ঘক্ষণ অবরোধের কারণে বন্ধ হয়ে পড়ে নগরীর প্রধান সড়ক। দুই পাশে আটকা পড়ে যানবাহন, তাই জনভোগান্তি কমাতে সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে আমরা অনেক বুঝাইছি, বাট তারা বুঝতে চায় না, এক ধরনের হিংস্রতা দেখাচ্ছে। তো সাধারণ মানুষের দুর্ভোগ আর আমরা দেখে থাকতে পারি না। প্রায় 1.5 ঘন্টা আমরা ওয়েট করছি। লাস্ট আমরা সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিই। প্রায় 1 ঘন্টা সংঘর্ষের পর মুরাদপুর রেল ক্রসিংয়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ধাওয়া দিয়ে সেখান থেকে তাদের সরিয়ে দিলে জামিয়া সুন্নিয়া মাদ্রাসার দিকে চলে যায় তারা। পরে সেখানে আরেক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আটক হন বেশ কয়েকজন। মোটামুটি কিছু গ্রেপ্তার আছে, এটা কাউন্ট করতে হবে, কাউন্টিং করে তারপর বলা যাবে। এদিকে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ঘটনার নিরপেক্ষ তদন্ত সহ মাওলানা রইস হত্যায় জড়িতদের বিচারের দাবি জানান তারা। শান্তিপূর্ণভাবে 9টা থেকে 12টা পর্যন্ত যে অবরোধ কর্মসূচি, সেখানে আমাদের ছাত্রদের উপরে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হলো, আমাদের ছাত্রদেরকে মারা হলো, অ্যারেস্ট করা হলো, এটা তো হতে পারে না। এদিকে একই দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ও ভাটিয়ারিতেও সড়ক অবরোধ হয়। এছাড়া বাঁশখালীতেও কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী সমর্থকরা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। বিসিএস থেকে আলাদা করে স্বাস্থ্য ক্যাডারের পরিবর্তে বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস নামে স্বতন্ত্র কাঠামো গঠন, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, বেসরকারি সকল সেবার মূল্য নির্ধারণ সহ বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে কমিশন। একই সঙ্গে সুপারিশ করা হয়, চিকিৎসকদের চেম্বারে গিয়ে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি দেখা করতে পারবে না। এদিকে এখনই একটি অর্ডিন্যান্সের মাধ্যমে সহজেই বিনামূল্যে প্রাথমিক সেবা নিশ্চিত করা সম্ভব বলে মত কমিশনের সদস্যদের। মুজাহিদ শুভর প্রতিবেদন। স্বাস্থ্য খাতের দুষ্ট দুর্নীতির চক্রে মানুষ নিরুপায়। বিনা চিকিৎসা, সেই সঙ্গে মানহীন চিকিৎসার অভিযোগ ভুরি ভুরি। লাগামহীন বেসরকারি খাতের উচ্চ ব্যয়, সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য, শয্যার চেয়ে রোগী বেশি। স্বাধীনতার 54 বছরে এখনও চিকিৎসা ব্যবস্থা ঢাকা কেন্দ্রিক, সামর্থ্যবানদের গন্তব্য বিদেশে। এই বাস্তবতায় স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডাক্তার AK আজাদ খান। সংবিধান সংশোধনের মাধ্যমে শহর ও গ্রামে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত, বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন, চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে একাডেমিক ও সার্ভিস হাসপাতাল হিসেবে ভাগ করে তাদের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ স্ব বিভাগে থাকার সুপারিশের পাশাপাশি নতুন প্রতিষ্ঠান স্থাপনের আগেই দক্ষ ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার প্রস্তাব রাখা হয়েছে। কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রগুলোকে বেসরকারি সংস্থায় ছেড়ে দেওয়ারও সুপারিশ করেছে কমিশন। সবচেয়ে কঠিন কাজ হলো বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন করা, কারণ এখানে অন্যান্য যে সার্ভিসগুলো আছে, পরিবার পরিকল্পনা বা নার্সিং, প্যারামেডিক, এদেরকে সমন্বিত করতে হবে। এবং এই সমন্বিত করা আমাদের একটা বার্নিং একটা আমাদের এক্সপিরিয়েন্স। প্রতিটি নাগরিকের জন্য ইউনিক স্বাস্থ্য আইডি ও স্মার্ট স্বাস্থ্য কার্ড চালু করতে হবে, যেখানে সেবা গ্রহণকারীদের স্বাস্থ্যের সকল তথ্য রেকর্ড থাকবে। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সকল সেবার মূল্য নির্ধারণ, তদারকি ও মান নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়েছে। ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকের সঙ্গে সরাসরি সাক্ষাতের মাধ্যমে ওষুধের প্রমোশন করতে পারবে না। সেবার বিকেন্দ্রীকরণে প্রতিটি বিভাগে আন্তর্জাতিক মানের একটি আঞ্চলিক রেফারেল হাসপাতাল গড়ে তোলার পাশাপাশি সারা দেশের মানহীন হাসপাতাল ও মেডিকেল কলেজ বন্ধের সুপারিশ করেছে কমিশন। সেই সঙ্গে দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সদর হাসপাতালে ও ফিজিওথেরাপিস্ট পদ সৃষ্টির সুপারিশ করা হয়েছে। এছাড়া বাজেট বরাদ্দ ও দালাল দমনে গুরুত্ব দিয়েছে কমিশন। শহরে কোথায় যাবেন, সরাসরি হাসপাতালে হচ্ছে প্রাইভেট চলে দিতে হচ্ছে, কিন্তু একজন জেনারেল প্র্যাকটিশনার বা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে প্রথমে উনি অ্যাটেন্ড করবেন। শহর অঞ্চলে এখন নাই, সেটা তৈরি করা হবে এবং গ্রাম অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে এটা করা হবে এবং এইটা সরকার এই সময় পারবেন এবং এই সময় এই জায়গাটাতে সার্ভিসটা পুরোপুরি ফ্রি হবে। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বৃদ্ধি, জাতীয় নারী স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা সহ যাবতীয় সুপারিশ বাস্তবায়নে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছে সংস্কার কমিশন। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।
বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে নতুন করে প্রায় 800 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়াও স্ত্রী রোকসানা হাসান সহ এই দম্পতির প্রায় 33 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান পেয়েছে সংস্থাটি। দীর্ঘ এক যুগ ক্রিকেট বোর্ডে রাজত্ব কায়েম করা পাপনের বিরুদ্ধে আছে আরও নানা অনিয়মের অভিযোগ। বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাওন। আবারও খবরের শিরোনামে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এবার একা নন, স্ত্রী রোকসানা হাসান ও তার অ্যাকাউন্টে প্রায় 800 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বিসিবিতে এক যুগ দায়িত্ব পালনের পর গেল আগস্ট মাসে দেশ ছেড়ে পালিয়ে যান পাপন ও তার পরিবারের সদস্যরা। তবে দেশ ছাড়লেও একে একে সামনে আসতে থাকে দীর্ঘ শাসন আমলে পাপনের করা নানা অপকীর্তির তথ্য। বিপিএলের 10টি আসরে টিকিট বিক্রির পরিসংখ্যানে গড়মিলের প্রমাণ পেয়েছে দুদক, যেখানে প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিগত ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। এছাড়াও মুজিব বর্ষের কনসার্ট সহ বিসিবির নানা আয়োজনে 19 কোটি টাকা লোপাটের অভিযোগও পেয়েছে সংস্থাটি, যেখানে সর্বেসর্বা ছিলেন নাজমুল হাসান পাপন। 2012 সালে দায়িত্ব নেয়ার পর থেকেই বিসিবির সকল কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করেন নাজমুল হাসান। টানা 3 নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। এ সময় অর্থ কেলেঙ্কারি ছাড়াও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে এই সাংসদের বিরুদ্ধে। অভিযোগ আছে ক্রিকেট বোর্ডের প্রায় সব সেক্টরে নিজের পছন্দের লোক বসিয়েছেন তিনি। এটা তো বোর্ড বলেন, আপনারা বানিয়েছেন, আপনারা এরকম বানায় দেন সাকিবেরটা, অসুবিধা কি? জাতীয় দলের ক্রিকেটারদের মাঝে বিভেদ তৈরির কারিগরও ছিলেন নাজমুল হাসান পাপন। গণমাধ্যমে ক্রিকেটারদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বিভিন্ন সময়ে সমালোচিত হন তিনি। বোর্ডে ক্রিকেট পরিচালনা বিভাগ থাকলেও বিদেশি কোচ নিয়োগ থেকে শুরু করে নির্বাচক নিয়োগ সব সিদ্ধান্তই আসত তৎকালীন বোর্ড সভাপতির কাছ থেকে। এমনকি একাদশ গঠন কিংবা টসের সিদ্ধান্ত সবখানেই একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন পাপন। পাপনের মেয়াদে সবচেয়ে বড় প্রকল্প ছিল পূর্বাচল স্টেডিয়াম নির্মাণ। 1000 কোটি টাকার এই প্রকল্পে দুর্নীতির গন্ধ পেয়েছে দুদক, যা নিয়ে আলাদাভাবে অনুসন্ধানও চলছে। সবশেষ পাপন দম্পতির প্রায় 33 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধানও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ইতিমধ্যে 27 ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠিও দিয়েছে সংস্থাটি। রেদওয়ান শাওন, এখন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে সাকিব নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাকিব কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তবর্তী গুচ্ছ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় সুজন বর্মন নামে এক ভারতীয় নাগরিকও আহত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রোববার রাত 12:15টার দিকে ভারতীয় যুবক সুজনের মাধ্যমে চোরাই মোটরসাইকেল আনতে মাদলা সীমান্তে যায় সাকিব। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হন সুজন ও সাকিব। পরে সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেশবরেণ্য আইনজীবী, ফৌজদারি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সম্মানে আধবেলা বন্ধ ছিল সুপ্রিম কোর্টের বিচার কাজ। সকালে কোর্ট আঙ্গিনায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বাইতুল মুকাররমে তৃতীয় জানাজা শেষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দাফন করা হয় আজিমপুর কবরস্থানে। তার বিদায় আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। বিস্তারিত দেলাওয়ার দোলনের প্রতিবেদনে। এ যাত্রা অনন্তের পথে। পরিবার পরিজন, আইন অঙ্গনের সহকর্মীরা বলছেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বেঁচে থাকবেন সবার কাছে। আইন জগতে ওনার মতো এত প্রাজ্ঞ, আদালতের প্রতি এত সহনশীল, ব্যক্তি জীবনে এত সুন্দর মানুষ আমরা আমাদের এই পেশায় খুব কম মানুষকে দেখেছি। উনি একজন সজ্জন ব্যক্তি ছিলেন। অন্যান্য আইনজীবী থেকে ওনার মধ্যে একটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করি। কোর্টকে উনি অ্যাসিস্ট করতে পারতেন, আইন জগৎকে অ্যাসিস্ট করতে পারতেন। পাশাপাশি এখানকার আইনজীবীরা, জুনিয়র আইনজীবীরাও তার থেকে শিখতে পারতেন। পেশাগত জীবনের স্বচ্ছতা আর দক্ষতা নিয়ে নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন সিনিয়র এই আইনজীবী। দ্বিতীয় জানাজার জন্য সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হয় তার মরদেহ। স্মৃতিকাতর হয়ে পড়েন সহকর্মীরা, বলেন তার বিদায় আইনঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। বর্তমান সময়ে যখন মূল্যবোধের একটা বড় সংকট চলছে, সেই সময় সুপ্রিম কোর্টের মতো জায়গায় এরকম
নীতির প্রশ্নে আপোষহীন আইনজীবী, যিনি যখন যে মামলা নিয়ে দাঁড়াতেন সেই মামলার ইনস আউটস সব কিছু পড়াশোনা করে দাঁড়াতেন, আইন জেনে দাঁড়াতেন। আমরা যে জুনিয়র ছিলাম এটা কখনো মনে হতো না, মনে হতো উনি আমাদের পিতা আর আমরা ওনার সন্তান, এরকম একটা রিলেশনশিপ ছিল। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাইতুল মোকাররম প্রাঙ্গণে, যেখানে অংশ নেন জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতারা। এবং উনি আমার মামলার যেটা লড়েছেন ওটার জন্য আমি ওনাকে ফিস দিতে চেয়েছি, তাও উনি নেননি। উনি বলেছেন আমি যদি মামলায় জয়ী হই তাহলে নিব, না হলে নিব না। তিনি জনগণের পক্ষে, দেশের পক্ষে এবং আইনে লড়াই করেছেন। বিশেষ করে ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি তার পুরো জীবনকে কাজে লাগিয়েছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন এই আইনজীবী। রোববার বিকেলে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। পতিত স্বৈরাচার শেখ হাসিনার শাসনকালে তোপের মুখে দেশ ছাড়তে বাধ্য হন এই আইনজীবী। গেল ২৬ ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। এবার দেশের বাইরের খবর। এবার জম্মু কাশ্মীরের ভেতর দিয়ে বয়ে চলা চেনাব নদীর বাগলিহার বাঁধ আটকে দিয়ে পাকিস্তানে পানি প্রবেশ বন্ধ করে দিল ভারত। পেহেলগাম হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে নেয়া নানা পদক্ষেপের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এরই মধ্যে হামলার জবাব দিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পেহেলগাম হত্যাকাণ্ডের পর সন্ত্রাস দমনের নামে জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে লাগাতার তাণ্ডব চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনারা। রোববার রাতে জম্মু কাশ্মীরের পুঞ্চ গ্রাম সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে সন্ত্রাসীদের গোপন আস্তানায় অভিযান চালায় তারা। সে সময় উদ্ধার করা হয় বেশ কয়েকটি বোমা ও বিস্ফোরক দ্রব্য। এরপরই আগুন লাগিয়ে দেয়া হয় সন্ত্রাসীদের ডেরায়। নয়াদিল্লির অভিযোগ, এই সন্ত্রাসীরা পেহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এ পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে এক হয়েছে পাকিস্তানের প্রধান সব রাজনৈতিক দল। অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকলেও ভারতকে রুখতে ঐক্যমতে পৌঁছেছে তারা। রোববার পাকিস্তানের তেহরিকি ইনসাফ ছাড়া সব প্রধান দলগুলো বৈঠক করে। সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র সেনা কর্মকর্তারাও। সে সময় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা সামরিক অভিযানের সবশেষ খবরাখবর নেন। ভারতকে মোকাবেলায় সামরিক প্রস্তুতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের সমর্থন আদায়ের চেষ্টা করছে পাকিস্তান। সেই উদ্দেশ্যে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারত পাকিস্তান দ্বন্দ্বের চিত্র তুলে ধরবে ইসলামাবাদ। জম্মু কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় কোনো তথ্য প্রমাণ ছাড়া পাকিস্তানকে দোষারোপ করে যাচ্ছে ভারত এবং এর জের ধরে সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল। মূলত এই বিষয়গুলোই প্রাধান্য পাবে পাক প্রতিনিধিদের বক্তব্যে। এবার জম্মু কাশ্মীরের ভেতরে দিয়ে বয়ে চলা চেনাব নদীর বাগলিহার বাঁধ আটকে দিয়ে পাকিস্তানে পানি প্রবেশ বন্ধ করে দিল ভারত। পেহেলগাম হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে নেয়া নানা পদক্ষেপের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এদিকে পাকিস্তানের জল, স্থল ও আকাশপথে ভারতীয় পণ্য চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইসলামাবাদ। শুধু তাই নয়, তৃতীয় কোনো দেশ থেকে পাকিস্তানের উপর দিয়ে ভারতে কোনো পণ্য যেতে পারবে না বলেও জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। যেসব সন্ত্রাসীরা পেহেলগামে হত্যাকাণ্ড চালিয়েছে তাদের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তারা কি এখনো ভারতে অবস্থান করছে নাকি অন্য কোনো দেশে পালিয়েছে? নয়াদিল্লির সন্দেহ, এই ঘটনার সঙ্গে জড়িত ৬ সন্ত্রাসী ইতোমধ্যেই শ্রীলঙ্কায় পালিয়েছে, যদিও এ বিষয়ে সুস্পষ্ট কোনো প্রমাণ দিতে পারেনি তারা। এদিকে পেহেলগাম কাণ্ডে জড়িত ওই ৬ সন্ত্রাসীকে সহায়তাকারীর দুর্ধর্ষ কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ পেয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে। সেখানে দেখা যায় জম্মু কাশ্মীরের বারমুলা জেলার কুলগ্রামে ইমতিয়াজ নামের ২৩ বছরের যুবক কিভাবে খরস্রোতা নদীতে পাথরের মধ্যেই লাফ দিয়ে ঝড়ের গতিতে পালানোর চেষ্টা করছে। অবশ্য ভারত পুলিশের হাতে অবশেষে আটক হন তিনি। ভারত পাকিস্তান দুদেশের উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও বিলওয়াল ভুট্টোর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। এর আগে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ISPR এর সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ করে দেয় তারা। এদিকে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তির উত্তপ্ত পরিস্থিতিতেই ভারত ও পাকিস্তান সফরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দ্বিপক্ষীয় সম্পর্ক, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে তার।
জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। পাকিস্তান ও আরব আমিরাত সিরিজকে সামনে রেখে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-20 ফরম্যাটে আগামী কয়েক মাস ব্যস্ত থাকবে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপের আগে আরব আমিরাত ও পাকিস্তানের সাথে টি-20 সিরিজের জন্য মিরপুরে অনুশীলন শুরু করেছেন সৌম্য সরকার ও মুস্তাফিজরা। তবে অনুশীলনে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে আপাতত পাচ্ছে না টাইগাররা, কিন্তু তার জন্য অনুশীলন থেমে থাকছে না বাংলাদেশের। 17 ও 19 মে আরব আমিরাতের পর 25 মে থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। এর পরপরই জুলাই মাসে 3টি টি-20 ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তানের। 12 মে পর্যন্ত দেশে অনুশীলনের পর ঢাকা ছাড়বেন লিটনরা। এখন বিকেল শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। নির্বাচনের সময়সীমা নিয়ে চাপ নেই ইইউর, আগে সংস্কারের তাগিদ, মানবিক করিডোরের প্রস্তাবকে সমর্থন। ইসি কোনো সিদ্ধান্তই এককভাবে নেয় না, বিতর্কের সুযোগ নেই বললেন সিইসি। অস্ট্রেলিয়া সহ 8 দেশে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু। লন্ডন থেকে আজই দেশের পথে রওনা হবেন খালেদা জিয়া। উচ্ছ্বসিত নেতাকর্মীরা রাজনীতিতে সক্রিয় হওয়ার আশা। কুয়েটের শিক্ষক সমিতির আলটিমেটাম, 7 দিনে লাঞ্ছিতের ঘটনার বিচার না হলে ক্লাস প্রশাসনিক কার্যক্রম না ফেরার ঘোষণা। স্বতন্ত্র স্বাস্থ্য ক্যাডার সহ একগুচ্ছ সুপারিশ কমিশনের, চিকিৎসককে ওষুধ লিখতে প্ররোচিত করতে পারবে না বিক্রয় প্রতিনিধি, প্রতিবেদন জমা। এ ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।